রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার অতি প্রিয় সাহিত্যিক। তাঁর লেখা বেশ কয়েকটি গল্প এর আগে আপনাদের পড়ে শুনিয়েছি। মারাঠা সাম্রাজ্যের অভ্যুত্থানের পটভূমিতে তিনি সদাশিব নামে যে চরিত্রটি সৃষ্টি করে গেছেন তাকে নিয়ে তার 5টি গল্প আছে। এর মধ্যে প্রথম গল্প সদাশিবের আদিকাণ্ড এর আগে আপনাদের পড়ে শুনিয়েছি। আজ আপনাদের পড়ে শোনাব সদাশিবের দ্বিতীয় গল্পটি, যার নাম সদাশিবের অগ্নিকাণ্ড। গল্পটি নেওয়া হয়েছে শরদিন্দু অমনিবাসের 4র্থ খণ্ড কিশোর গল্প সমগ্র থেকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং গল্পটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সদাশিবের অগ্নিকাণ্ড। তোরনা দুর্গে সদাশিবের বর্ষাকালটা ভারী আনন্দে কাটল। সে জীব মহালার কাছে তলোয়ার খেলা শেখে, দুর্গের কাজকর্ম করে। শিবাজির মা জিজাবাই তাকে স্নেহ করেন, নিজের হাতে খাবার তৈরি করে তাকে খেতে দেন। দুর্গে তার সমবয়স্ক জোয়ান অনেক আছে, তাদের সঙ্গে সদাশিবের ভাব হয়েছে। এ যেন একটা প্রকাণ্ড পরিবার, সকলে সকলের আপনারজন, সকলে সকলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সকলে যুদ্ধে যাবার জন্য উদ্গ্রীব। এখন বর্ষার এই 3 মাস কাটলে হয়। মহারাষ্ট্র দেশে বৃষ্টি বেশি হয় না। বর্ষাকালে পশ্চিম সমুদ্র থেকে মেঘ এসে সহ্যাদ্রিতে আটকে যায়, মহারাষ্ট্র দেশে ঢুকতে পারে না। যে 2-4টে মেঘ কোনো রকমে ঢুকে পড়ে তাতে অল্প বৃষ্টি হয়, কিন্তু পাহাড়ি নদীগুলোতে তখন জলের তোড় বেড়ে যায়। তখন সৈন্য সিপাহী নিয়ে ঘুরে বেড়ানোর বড় অসুবিধা, তাই বর্ষাকালে কেউ যুদ্ধ করতে বেরোয় না। দুর্গের মধ্যে কিংবা তাঁবু ফেলে 3টে মাস কাটিয়ে দেয়। সদাশিব দুর্গের চূড়া থেকে যখন বাইরের দিকে তাকায় তখন দেখতে পায় চারিদিকের পাহাড় আর উপত্যকার গায়ে সবুজ রং ধরেছে। কোথাও পাহাড়ের গা দিয়ে ঝর্ণা ঝরে পড়ছে। পাহাড় পেরিয়ে সদাশিবের দৃষ্টি নিজের গ্রামের দিকে চলে যায়। ওই ওদিকে তার গ্রাম, গ্রামে কুঙ্কু আছে। কি করছে সে এখন? ক্রমে বর্ষা শেষ হয়ে এলো, নদীর জল নেমে যাচ্ছে, সকলের মনে উৎসাহ। দশহরার দিন হচ্ছে যুদ্ধযাত্রার দিন। সেদিন সকলে সকলকে তিলক পরায়, কাঞ্চন গাছের পাতা পরস্পরকে দিয়ে ইষ্ট কামনা করে, তারপর হর হর মহাদেব বলে যুদ্ধ করতে বেরোয়। সেই দশহরার দিন আর বেশি দূর নয়, মাত্র 5 দিন। সেদিন দুপুরবেলা আকাশের মেঘ হালকা হয়ে গিয়েছিল। ধোঁয়া ধোঁয়া মেঘের ফাঁকে ভিজে রৌদ্র বেরিয়ে পড়েছিল। দুর্গের ছাদের ওপর জিজাবাই আর শিবাজি পাশা খেলতে বসেছিলেন। বাজি রেখে খেলা হচ্ছে। মা বলেছেন, শিব্বা, তুই যদি আমাকে হারাতে পারিস আমি তোকে দুধি হালুয়া খাওয়াবো, আর যদি হেরে যাস আমাকে নতুন দুর্গ গড়ে দিবি। দুর্গের নাম রাখবো রায়গড়। শিবাজি বলেছেন, বেশ, চলে এসো, দুধি হালুয়া আমি খুব ভালোবাসি। খেলা আরম্ভ হয়েছে। শিবাজির 2 বন্ধু তানাজি মালসারে আর জেসাজি কঙ্ক পাশে বসে খেলা দেখছেন। সদাশিবও ছাদে আছে। সে তার প্রিয় তলোয়ারটি নিয়ে ছাদে এসেছে। তলোয়ারটি তার চক্ষের মণি, এক দণ্ডের তরে চোখের আড়াল করে না। সে মাঝে মাঝে এসে পাশা খেলা দেখছে, তারপর উঠে গিয়ে ছাদের আলসের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো সন্তর্পণে তলোয়ারটি খাপ থেকে বার করে 2 পাক ঘুরিয়ে নিচ্ছে। অল্প সময়ের মধ্যে সে খুব ভালো তলোয়ার খেলা শিখেছে। তার মন আর ধৈর্য মানছে না। কবে সে সত্যিকারের যুদ্ধে তলোয়ার চালাবে? ওদিকে খেলা চলছে,
এদিকে সদাশিব আলসের পাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখতে পেল দূরে একজন সওয়ার ঘোড়া ছুটিয়ে দুর্গের দিকে আসছে। সদাশিব এক দৃষ্টে চেয়ে রইল। কালো রঙের ঘোড়া, সওয়ারের গায়ে লোহার সাঁজোয়া রৌদ্র লেগে ঝলমল করে উঠছে। তীর বেগে ঘোড়া ছুটিয়ে সওয়ার আসছে। সদাশিব হাঁক দিয়ে বলল, শিব্বা রাও, একজন সাঁজোয়া পরা ঘোড়সওয়ার আসছে। শিবাজি পাশার দান ফেলতে যাচ্ছিলেন। এক লাফে এসে আলসের কাছে দাঁড়ালেন। তার দুই বন্ধু ছুটে এলেন। সদাশিব আঙুল দেখালো, ওই যে। শিবাজি চোখের ওপর হাত আড়াল করে কিছুক্ষণ অশ্বারোহীকে দেখলেন। এখনো অশ্বারোহী অনেক দূরে, তার মুখ চোখ দেখা যাচ্ছে না। তারপর শিবাজি তানাজির দিকে ফিরিয়ে বললেন, রত্নাজি বলে মনে হচ্ছে না রে তানা? তানাজি সওয়ারের দিকে তাকিয়ে থেকে বলল, রত্নাজি ছাড়া আর কে হতে পারে? ওই যে হাত নাড়ছে, আমাদের দেখতে পেয়েছে, রত্নাজিই বটে। দুর্গ চূড়া থেকে এরাও হাত নাড়ল। শিবাজি বললেন, তানা তুই যা, রত্নাজিকে এখানে নিয়ে আয়, নিশ্চয়ই জরুরি খবর আছে। তানাজি ছাদ থেকে নেমে গেলেন। জেসাজি বাইরের দিকে তাকিয়ে থেকে বললেন, সুন্দর ঘোড়াটা, রত্নাজি এমন ঘোড়া পেল কোথায়? শিবাজি হেসে বললেন, নিশ্চয়ই চুরি করেছে। জিজেভাই ডেকে বললেন, কি দেখছিস রে শিব্বা? শিবাজি মার কাছে ফিরে গিয়ে বললেন, মা, রত্নাজি আসছে, বোধহয় গুরুতর খবর আছে। মা উঠে বললেন, আমি তবে যাই, রত্নাদির জন্য খাবার তৈরি করি গিয়ে। তোরা এখানেই থাকবি তো? হ্যাঁ মা। জিজাবাই নেমে গেলেন। শিবাজি আর জেসাজি সেইখানে বসলেন। সদাশিব পিছনে বসল। সে আস্তে আস্তে বলল, শিব্বা রাও, রত্নাজিকে। শিবাজি অসমাপ্ত পাশা খেলার ঘুটিগুলি কৌটায় তুলে রাখতে রাখতে বললেন, রত্নাজি আমার গুপ্তচর, সে পদাতিক সৈন্য সেজে বিজাপুরি ফৌজের সঙ্গে আছে। ব্যাপার বুঝে সদাশিব চমৎকৃত হয়ে রইল। শুধু তলোয়ার ঘোরানো নয়, দেশ উদ্ধার করতে হলে আরো অনেক কাজ করতে হয়। কিছুক্ষণ পরে রত্নাজিকে নিয়ে তানাজি এলেন। শিবাজি উঠে রত্নাজিকে আলিঙ্গন করলেন। রত্নাজির বয়স আন্দাজ 30 বছর, মজবুত চেহারা, মুখে দাড়ি গোঁফ আছে। জেসাজি তাকে আলিঙ্গন করে বললেন, রত্না, এমন ঘোড়া কোথায় পেলে? রত্নাজি হেসে উঠল, বলল, সেনাপতি লিয়াকত খাঁর ঘোড়া। সেনাপতির অনেকগুলো ভালো ঘোড়া আছে। আমার উপর হুকুম হয়েছিল ঘোড়াগুলোকে সকাল বিকেল টহল দেওয়াবার। তা আমি আজ সকালবেলা সবচেয়ে ভালো ঘোড়াটার পিঠে চড়ে চলে এলাম। সকলে হাসল। তারপর শিবাজি গম্ভীর হয়ে বললেন, এবার আসল খবর বলো। রত্নাজি বলল, আসল খবর ভালো নয়। বিজাপুরের 7,000 ফৌজ তোরনা দুর্গ অবরোধ করতে আসছে। ওরা খবর পেয়েছে তুমি বর্ষার সময় তোরনা দুর্গে আছো, তাই বর্ষা শেষ হবার আগেই বেরিয়েছে। ওদের মতলব তোমাকে দুর্গ থেকে বেরোতে দেবে না, দুর্গ ঘেরাও করে কামান দিয়ে দুর্গ চুরমার করে দেবে। ওদের সঙ্গে 20টা কামান আর 100 পিপে বারুদ আছে। খবর শুনে 3 বন্ধু গালে হাত দিয়ে বসলেন। অনেকক্ষণ পরে শিবাজি মুখ তুলে বললেন, ওরা এখন কত দূরে? রত্নাজি বলল, সকালবেলা 15 ক্রোশ দূরে ছিল, সঙ্গে কামান আছে, তাই আস্তে আস্তে আসছে। আমার বিশ্বাস কাল দুপুরবেলা এসে পৌঁছবে। 15 দিন আগে আমরা বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি তা জানতাম না। কেবল সেনাপতি লিয়াকত খাঁ আর তার 4-5 জন পার্ষদ জানত। কাল রাত্রে সেনাপতির তাঁবুতে মজলিস বসেছিল, মুরগি আর সিরাজি চলছিল। আমি কানাতের বাইরে পাহারায় ছিলাম। ওদের কথা শুনে জানতে পারলাম তোরনা দুর্গে তোমাকে ঘেরাও করতে আসছে। ব্যাস, আজ সকালে কেউ জেগে উঠবার আগেই বেরিয়ে পড়লাম। শিবাজি আবার চিন্তামগ্ন হয়ে পড়লেন। সদাশিব ভাবতে লাগলো, কি সর্বনাশ! 7,000 ফৌজ, সঙ্গে কামান। কি করে শিববারাও রক্ষা পাবেন? কি করে দুর্গ রক্ষা পাবে? হে মা ভবানী, আমাকে বুদ্ধি দাও, যেন শিবাজি মহারাজকে রক্ষা করতে পারি। অনেকক্ষণ পরে শিবাজি কথা কইলেন। বন্ধুদের দিকে চেয়ে বললেন, তোমরা কি বলো, এখন উপায় কি?
তানাজি বললেন, তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। শিবাজি তখন বলতে আরম্ভ করলেন, তোরনা দুর্গে এখন মাত্র 250 যোদ্ধা আছে। 250 লোক নিয়ে 7,000-এর বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। ওদের সঙ্গে কামান আছে, আমাদের একটা বন্দুক পর্যন্ত নেই। এ অবস্থায় উপায় কি? দুটো রাস্তা আছে। এক, দুর্গ ছেড়ে পালানো। তাতে প্রাণ বাঁচবে বটে, কিন্তু দুর্গ ওদের দখলে চলে যাবে। দ্বিতীয় রাস্তা, দুর্গের তোরণ বন্ধ করে বসে থাকা। কিন্তু ওদের সঙ্গে 20টা কামান আছে। তোরনা ছোট দুর্গ, ওরা কামান দেগে দুর্গ ধুলো করে উড়িয়ে দেবে। শিবাজি চুপ করলেন। সকলের তার মুখের পানে চেয়ে রইল। শেষে জেসাজি বললেন, এছাড়া অন্য রাস্তা নেই? শিবাজি প্রশ্ন করলেন, এ দুটো রাস্তার একটাও তোমাদের পছন্দ নয়? সকলে একসঙ্গে মাথা নাড়লেন, না। শিবাজি তখন একটু হেসে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন আমাদের একমাত্র ভরসা বারুদের পিপে। সবাই অবাক, বারুদের পিপে? হ্যাঁ, ওদের সঙ্গে 100 পিপে বারুদ আছে। সেই বারুদই এখন আমাদের ভরসা। তানাজি বললেন, বারুদ আমাদের ভরসা? কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, শোনো। এই বলে শিবাজি দ্রুত কণ্ঠে তার মতলব প্রকাশ করে বললেন। শুনে সকলের চোখ উৎসাহে জলজল করে উঠল। তানাজি নিজের উড়ুতে প্রচণ্ড চড় মেরে বললেন, আমি যাব। জেসাজি বললেন, তোর যে প্রকাণ্ড চেহারা, তোকে মানাবে না, আমি যাব। রত্নাজি করুণ স্বরে বলল, আমাকে যে দেখলেই চিনে ফেলবে, নইলে আমি যেতাম। শিবাজি বললেন, তোমাদের কাউকে দিয়ে হবে না। তানাজি বললেন, তবে কি তুমি যাবে নাকি? না, সে হবে না, তোমাকে আমরা যেতে দেব না। শেষকালে যদি... শিবাজি বললেন, না, আমি যাব না, যাবে সদাশিব। সদাশিব শিবাজির পিছনে বসে শুনছিল। সে চমকে উঠল। শিবাজি তাকে সামনে টেনে বললেন, সদাশিব দেখতে ছোটখাটো, এখনো ভালো করে গোঁপ বেরোয়নি। তাছাড়া ওর বুদ্ধি আছে। এই কাজ যদি কেউ পারে তো সে সদাশিব। আনন্দে সদাশিবের বুক নেচে উঠল। সে বলল, রাজা, কি করতে হবে আমাকে শিখিয়ে দাও। শিবাজি তখন সদাশিবকে শেখাতে আরম্ভ করলেন। পরদিন ভোরবেলা, তখনও সূর্যোদয় হয়নি। দুর্গের লৌহ কপাট একটু ফাঁক হলো। ভিতর থেকে বেরিয়ে এলো সদাশিব আর এক পাল ছাগল। কবাট আবার বন্ধ হয়ে গেল। সদাশিবের গায়ে ছেঁড়া ময়লা জামাকাপড়। তার ডান হাতে পাঁচন বাড়ি। পাঁচন বাড়ির মুঠ লোহা দিয়ে বাঁধানো। বাঁ হাতে নারকেল ছোবড়ার লম্বা দড়ি গোল করে পাকানো। সে একবার পিছন ফিরে দুর্গদ্বারের পানে তাকালো, তারপর ছাগলের পিছন পিছন চলল। দুর্গে গোটাকুড়ি ছাগল থাকে, কারণ মা জিজাবাই ছাগলের দুধ খান। একটা ছোট ছেলে রোজ ছাগলগুলোকে চড়াতে নিয়ে যায়, কিন্তু আজ সে আসেনি। তার বদলে সদাশিব ছাগল চড়াতে বেরিয়েছে। ছাগলগুলো লাফাতে লাফাতে ম্যা ম্যা করে ডাকতে ডাকতে চলল। দুর্গের কাটছে পিঠে ঘাস বা ঝোপঝাড় নেই। পাথর ছড়ানো মাটি, তারপর ক্রমে ঘাস গজাতে শুরু করেছে। সমতলে নেমে এলে শুধু ঝোপঝাড় নয়, 2-4টে বড় গাছও দেখা যায়। বর্ষার জলে সব সবুজ হয়ে উঠেছে। ছাগলগুলো সেই জঙ্গলের মধ্যে ঢুকে চড়তে লাগলো। সূর্য উঠল। আজ আকাশে বেশি মেঘ নেই। সদাশিব ছাগলের সঙ্গে সঙ্গে ঘুরছে, আর তার চোখ দুটো চারদিকে ঘুরছে। যেদিক থেকে কাল দুপুরবেলা রত্নাজি ঘোড়ায় চড়ে এসেছিল, সেই দিকে তার চোখ বারবার যাচ্ছে, কিন্তু সেদিকে এখনো মানুষের সারা শব্দ নেই। পেছনে দুর্গের কালো মূর্তি আকাশের গায়ে মাথা তুলেছে। সব ঘিরে শুয়ে আছে উঁচু নিচু পাহাড়ের সারি। নিস্তব্ধ সকাল। ক্রমে বেলা বাড়তে লাগলো। ছাগলেরা ঝোপঝাড় খেতে খেতে এগিয়ে চলেছে। সদাশিব তাদের পিছনে আছে। 2-1টা ছাগল যখন এদিক ওদিক ছিটকে পড়ছে, তখন তাদের তাড়িয়ে দলে ফিরিয়ে আনছে। সদাশিব গাঁয়ের ছেলে। ছাগল চড়ানো তার কাছে নতুন নয়। ছাগল চড়াতে চড়াতে সে বেশ খানিকটা দূরে চলে এলো। মাঝে মাঝে রৌদ্র ফুটে বেরুচ্ছে, আবার মেঘের আড়ালে ঝাপসা হয়ে যাচ্ছে।
পাহাড়ের গায়ে মেঘের ছায়া ওঠানামা করছে। মাটিতে অসংখ্য পাথরের টুকরো পড়ে রয়েছে। তার মধ্যে চকমকে পাথর আছে, সেগুলো সূর্যের আলো লেগে ঝকমক করে উঠছে। সদাশিব এক টুকরো নুড়ির মতো চকমকে পাথর হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে নুড়িটা কোমরে গুজে নিয়ে আবার ছাগলের পিছনে চলল। সূর্য মাথার উপর উঠেছে। সদাশিব ছাগলের পাল নিয়ে দুর্গ থেকে প্রায় ক্রোশখানেক দূরে এসে পড়েছে। এমন সময় পাহাড়ের দিক থেকে আওয়াজ শুনে সে কান খাড়া করল। আওয়াজ নয়, আওয়াজের প্রতিধ্বনি। গ্রীষ্মকালে শুকনো ঘাসের ওপর দিয়ে যখন দুপুরবেলার গরম হাওয়া বয়ে যায়, তখন যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। বিজাপুরের 7,000 ফৌজ আসছে। এখনো তাদের চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তারা আসছে। আর খানিকক্ষণ পরে তাদের দেখা গেল। ওই দূরে পাহাড়ের ফাঁক থেকে পিলপিল করে বেরোচ্ছে। আগে আগে আসছে ঘোড়সওয়ারের দল, তার পিছনে পদাতিক, তারপরে 20টা গরুর গাড়ির ওপর 20টা কামান। প্রত্যেক গরুর গাড়ি টানছে 8-10টা বলদ, আর আরও অগুন্তি গরুর গাড়িতে তাঁবু, রসদ আর কত কি। একসঙ্গে এত মানুষ সদাশিব জীবনে কখনো দেখেনি। সে চোখ গোল করে তাকিয়ে রইল। তার বুক দূর দূর করে উঠল। সে মনে মনে মা ভবানীর নাম স্মরণ করল। তারপর ছাগলগুলোকে একটা ঝোপের মধ্যে জড়ো করে চুপটি করে বসে রইল। বেলা 3 প্রহরে বিজাপুরী সৈন্য তোরনা দুর্গের সামনে ঠানা দিয়ে বসল। দুর্গের কাছে গেল না, কারণ দুর্গে যদি বন্দুক থাকে তবে পাল্লার বাইরে থাকাই ভালো। দুর্গর দ্বার থেকে 300 গজ দূরে চক্রাকারে ঘিরে বসল। অসংখ্য তাঁবু দেখতে দেখতে খাড়া হলো। তাদের মাঝখানে সেনাপতির প্রকাণ্ড শিবির। চারদিকে লোক, লস্কর, হুকুম, বর্দার, খানসামা পিলপিল করতে লাগলো। করকর করকর শব্দে নাকারা বেজে উঠল। ছাউনির পিছন দিকে বাবুর্চিখানা, সেখানে 7,000 সিপাহীর রান্না চলল। সেনাপতি শিবিরের সামনে দিওয়ান পাতা হয়েছে। পুরো গালিচার ওপর বড় তাকিয়া। লিয়াকত খাঁ তাকিয়ে ঠেস দিয়ে বসে গড়গড়া টানছেন। তিনি বয়স্ক ব্যক্তি, ঝানু সেনাপতি। গড়গড়া টানতে টানতে তিনি দুর্গের দিকে তাকিয়ে আছেন। 2জন পার্ষদ হাঁটু মুড়ে তার সামনে বসে আছেন। সেনাপতি ক্লান্ত, মাঝে মাঝে 2-একটা কথা বলছেন। সেনাপতি লিয়াকত খাঁ দুর্গের দিকের থেকে চোখ নামিয়ে বললেন, পাহাড়ে ইঁদুর খাঁচায় ধরা পড়েছে, পালাতে পারিনি। একজন পার্ষদ বললেন, পালাবার সময় পাইনি, পালালে কিল্লার দরজা খোলা থাকত। সেনাপতি বললেন, ও থেকে কিছু বলা যায় না। শিবাজি ভয়ানক ধূর্ত, 2জন লোককে কিল্লায় রেখে বাকি সকলকে নিয়ে পালাতে পারত, কিন্তু পালায়নি, দুর্গেই আছে। আমি চরের মুখে খবর পেয়েছি। অন্য পার্ষদ জিজ্ঞাসা করল, আর সেই বেঈমান ঘোড়াচোরটা? সেনাপতির মুখ লাল হয়ে উঠল। তিনি বললেন, সে হারামখোর কুত্তাটা শিবাজির গুপ্তচরই বটে। কাল দুপুরবেলা কেল্লায় এসেছে। শিবাজি খবর আগেই পেয়েছে, কিন্তু লুঠের মাল নিয়ে পালাবার সময় পায়নি। এখন আর যাবে কোথায়? সবাইকে একসঙ্গে তোপের মুখে উড়িয়ে দেব। এই সময় একজন জোয়ান ফৌজদার এসে সেলাম করে দাঁড়ালো। বলল, হজরত, বারুদের পিপে ছাউনির পিছন দিকে কানার ঢাকা দিয়ে রাখা হয়েছে। কামানগুলো এখনো গরুর গাড়ি থেকে নামানো হয়নি। এখন কি করতে হবে হুকুম করুন। সেনাপতি পশ্চিম আকাশের দিকে তাকালেন। সূর্যাস্তের বেশি দেরি নেই। তিনি বললেন, আজ সন্ধ্যা হয়ে এলো, কামান গরুর গাড়ি থেকে নামাবার দরকার নেই। কাল সকালে দুর্গের সামনে কামান বসাবো। আজ আর কোনো কাজ নেই, তোমরা আরাম করো গিয়ে। রাত্রে যেন পাহারা পুরো দস্তুর থাকে। জো হুকুম। ফৌজদার সেলাম করে চলে গেল। সেনাপতি কিছুক্ষণ বসে গড়গড়া টানলেন। তারপর হঠাৎ পাশের দিক থেকে মিহি গলার ম্যা ম্যা শব্দ শুনে চমকে উঠলেন। তার সঙ্গে সিপাহীদের হাসির হল্লা। শব্দটা তার দিকেই এগিয়ে আসছে। তিনি চোখ পাকিয়ে তাকালেন। কি ব্যাপার? অল্পক্ষণ পরেই দেখা গেল 2 সারি তাঁবুর মাঝখান দিয়ে এক পাল ছাগল আসছে। তাদের পিছনে একজন সিপাহী একটা ছোট ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসছে।
তাদের আশেপাশে একদল সিপাহী হাসতে হাসতে আসছে। তাঁবুতে ছাগলের পাল, মজা দেখবার জন্য সিপাহীরা সঙ্গে চলেছে। যে সিপাহী সদাশিবের কোমরে ছাগল দড়ি বেঁধে নিয়ে আসছিল, সে সেনাপতির সামনে এসে সেলাম করে দাঁড়ালো। সেনাপতি বললেন, কাণ্ডটা কি? এ ছেলেটা কে? এত ছাগল কোত্থেকে এলো? সিপাহী বলল, হজরত, এই ছেলেটা ছাগলগুলোকে নিয়ে ছাউনির পশ্চিম দিকের জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। ম্যাঁ ম্যাঁ শব্দ শুনে আমি গিয়ে ওকে ধরেছি। সাব্বাস! সেনাপতি তার বড় বড় চোখ সদাশিবের দিকে ফিরিয়ে মোটা গলায় বললেন, তুই কে রে? সদাশিব ভ্যাঁ করে কেঁদে ফেলল। যেসব সিপাহী মজা দেখতে এসেছিল তারা হো হো করে হেসে উঠেই আবার চুপ করল। সেনাপতির সামনে হাসলে গোস্তাকি হয়। সেনাপতি দেখলেন ছেলেটার বয়স 14-15-র বেশি নয়। তার সামনে এসে খুব ভয় পেয়েছে। তিনি গলার আওয়াজ একটু নরম করে বললেন, ভয় নেই, তুই ছাগল কোথায় পেলি? সদাশিবের কান্না একটু কমল। সে বলল, দুর্গের ছাগল, আমি চড়াই। সেনাপতি তখন তাকে জেরা আরম্ভ করলেন, তুই দুর্গে থাকিস? সদাশিব বলল, হ্যাঁ। শিবাজি দুর্গে আছে? হ্যাঁ আছে। আর কে আছে? আরও 200-300 লোক আছে। কাল বাইরে থেকে দুর্গে কোনো লোক এসেছিল? আমি জানি না। আমি ভোরবেলা ছাগল চড়াতে বেরোই, সন্ধ্যাবেলা দুর্গে ফিরে যাই। তা আজ ফিরে যাসনি কেন? ফিরেই তো যাচ্ছিলাম, এমন সময় তোমরা এসে পড়লে। আমি ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম। সদাশিবের আকার প্রকার দেখে সেনাপতি লিয়াকত খাঁর বিশ্বাস হলো যে সে সত্যি কথাই বলছে। তার সামনে মিথ্যে কথা বলবে এত বুদ্ধি তার নেই। তিনি তখন সিপাহীকে বললেন, ওর কোমরের দড়ি খুলে দাও। দড়ি খোলা হলে সদাশিব দড়ি আর লাঠি হাতে মাটিতে বসে আবার কাঁদতে শুরু করলো। সেনাপতি বললেন, আবার কি হলো? সদাশিব বলল, আমি দুর্গে ফিরে যাব। দুর্গে ফিরে যাবি কি করে? দুর্গের দরজা বন্ধ। আমার যে বড্ড খিদে পেয়েছে। সিপাহীরা হেসে উঠল। সেনাপতিও একটু হাসলেন। বললেন, এটাকে নিয়ে যা, কিছু খেতে দে, আর ছাগলগুলোকে বাবুর্চিখানায় পাঠিয়ে দে। যে সিপাহী সদাশিবকে ধরে এনেছিল সে তাকে বাবুর্চিখানার দিকে নিয়ে চলল। যেতে যেতে জিজ্ঞাসা করল, কি খাবি? সদাশিব বলল, বাজরের রুটি আর চিঞ্চের চাটনি। বাজরের রুটি আর তেঁতুলের চাটনি? সিপাহী হেসে উঠল। বলল, কোপ্তা কাবাব খাবি না? সদাশিব বলল, সে কাকে বলে? গোস্ত গোস্ত খাসনি কখনো? না, ও খেলে জাত যায়, ও আমি খাবো না। বিজাপুরি ফৌজে অনেক হিন্দু সৈন্য ছিল, তাদের আলাদা রান্নার ব্যবস্থা। সিপাহী সদাশিবকে সেইখানে নিয়ে গেল। খোলা জায়গায় উনুন জ্বালিয়ে রান্না চড়েছে, অনেক টিকিদারি পাচক রান্না করছে। সিপাহী একজনকে ডেকে বলল, সেনাপতির হুকুম, এই ছেলেটাকে খেতে দাও। পাচক জিজ্ঞাসা করল, এ কে? সিপাহী বলল, অত খোঁজে তোমার দরকার কি? যা বলছি তাই করো, বলে সিপাহী চলে গেল। সদাশিব একা। ছাগলগুলোকে অন্য সিপাহীরা কান ধরে মুসলমানদের বাবুর্চিখানায় নিয়ে গেছে। সদাশিবের মনে একটু দুঃখ হলো, কিন্তু কি করবে? সে দড়িটা কোমরে জড়িয়ে নিল, লাঠিটা পাশে রেখে মাটিতে বসে এদিক ওদিক দেখতে লাগলো। এটা ছাউনির পিছন দিক। কিছু দূরে 2 সারি গরুর গাড়ির ওপর মোটা মোটা কামান চাপানো রয়েছে, যেন তাল গাছের গুঁড়ি। 2 সারির মাঝখানে সরু গলির মতো জায়গায় কানার ঢাকা কুপোর মতো জিনিস রয়েছে। 2 জন দাড়িওয়ালা চৌকিদার বল্লম কাঁধে গরুর গাড়ির সারির দুপাশে পাহারা দিচ্ছে। সদাশিব আন্দাজ করল কানার ঢাকা জিনিসগুলি বারুদের পেপে। পাছে বৃষ্টি হয়, বারুদ ভিজে যায়, তাই কানার ঢাকা রয়েছে। কিছুক্ষণ পরে পাচক সদাশিবকে খাবার এনে দিল। জোয়ারির মোটা রুটি, তুরের ডাল আর তেলাকুচোর ভাজি, তার সঙ্গে ঘি। সদাশিব পেট ভরে খেল। তখনও রাত্রি হয়নি, কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে। সদাশিব খাওয়া শেষ করে উঠে ছাউনির এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগল। চারিদিকে লোক লস্কর হামাল পিয়াদার নিজের নিজের কাজে ব্যস্ত। সদাশিবকে কেউ গ্রাহ্য করল না। ক্রমে রাত্রি হলো, চারিদিকে মশাল জ্বলে উঠল। প্রত্যেক তাঁবুতে ভারে ভারে খাবার যাচ্ছে, সিপাহীরা খেতে বসেছে। এই ফাঁকে সদাশিব রাত্রির মতো একটা আস্তানা খুঁজতে বেরোল।
যেখানে কামানের গরুর গাড়ি সাজানো ছিল সেখান থেকে 20-25 গজ দূরে এক গাদা ফালতু তাঁবু আর কানাত পড়েছিল। সদাশিব তারই মধ্যে গিয়ে গুটিসুটি পাকিয়ে শুয়ে রইল। আকাশে পঞ্চমীর চাঁদ পাতলা মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ওদিকে গরুর গাড়ির দুপাশে দুজন চৌকিদার টহল দিচ্ছে। সদাশিব পাঁচন বাড়িটা জড়িয়ে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। বেশ এক ঘুম দিয়ে সদাশিব চোখ মেলল। চাঁদ অস্ত গেছে, আকাশের মেঘ কেটে গিয়ে এক আকাশ তারা ঝলমল করছে। ছাউনিতে সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। সদাশিব তাঁবু আর কানাতের বিছানার উপর আস্তে আস্তে উঠে বসল। কোমরে হাত দিয়ে দেখল নারকেল ছোবড়ার দড়ি আর চকমকি পাথর ঠিকই আছে। লোহা বাঁধানো পাচন বাড়িও হাতের কাছে আছে। এতক্ষণে তার চোখে অন্ধকার সয়ে গেছে, তার কানও খুব তীক্ষ্ণ। সে সমস্ত ইন্দ্রিয় সজাগ করে কিছুক্ষণ শক্ত হয়ে বসে রইল। না, ছাউনির সবাই ঘুমোয়নি, চৌকিদারেরা জেগে আছে। কামানের পাশে দুজন চৌকিদার আগের মতোই টহল দিচ্ছে। তাছাড়া কয়েকজন চৌকিদার মশাল জ্বালিয়ে সমস্ত ছাউনি ঘিরে চক্কর দিচ্ছে। তারা চক্কর দিতে দিতে মাঝে মাঝে চিৎকার করে হাঁক দিচ্ছে, হুঁশিয়ার হুঁশিয়ার, দুশ্মনের এলাকায় সাবধানে ঘুমো। মশালের আলোতে চৌকিদারদের দেখে মনে হয় ওরা মানুষ নয়, প্রেত মূর্তি। ওদের বিকট হাঁক শুনলে পিলে চমকে ওঠে। সদাশিব মনে মনে মা ভবানীর নাম স্মরণ করে নিল। তারপর হামাগুড়ি দিয়ে তাঁবুর গাদা থেকে নামল। যেদিকে বারুদের পিপে কানাত ঢাকা আছে সেই দিকে চলল। কালো বিড়াল অন্ধকারে যেভাবে চলে সেইভাবে চলল। একটুও শব্দ হলো না। যে চৌকিদারগুলো ছাউনির চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে তারা অন্যদিকে চলে গেল। যে দুজন কামান পাহারা দিচ্ছে তাদের মশাল নেই, অন্ধকারেই পাহারা দিচ্ছে। তারা একবার কামানের সারির এধারে আসছে, একবার ওধারে চলে যাচ্ছে। সদাশিব কামানের সারির 10-12 গজের মধ্যে এসে একটা ঝোপের আড়ালে মাটিতে বুক দিয়ে শুয়ে পড়ল। চৌকিদার দুজন এদিকেই আসছে। সদাশিব নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল। চৌকিদারদের পায়ের শব্দ এক জায়গায় এসে থেমে গেল। তারা নিচু গলায় কথা কইছে। একজন বলল, কি মিয়া, ঠান্ডা লাগছে? দ্বিতীয় চৌকিদার বলল, হ্যাঁ আগা, বেশ ঠান্ডা, পাহাড়ের দেশ, তাই রাত্রে ঠান্ডা পড়ে, একটু আগুন জানতে পারলে বড় ভালো হতো। আগা বলল, খবরদার, আগুনের নাম মুখে এনো না, বারুদের কাছে আগুন জ্বাললে গর্দানে মাথা থাকবে না। উত্তরে মিয়াকে বললে শোনা গেল না। তারা আবার কামানের সারির দুপাশ দিয়ে উল্টো দিকে ফিরে চলল। তাদের কথা শুনে সদাশিব নিশ্চিত হল যে বারুদের পিপে এইখানেই আছে। তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যাবার পর সদাশিব ঝোপের আড়াল থেকে বেরোল। হামাগুড়ি দিয়ে ছায়ার মতো গরুর গাড়ির দিকে চলল। তাকে যদি কেউ দেখতে পেত মনে করত একটা প্রকাণ্ড কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে শিকার খুঁজে বেড়াচ্ছে, মানুষ বলে চিনতে পারত না। 10-12 গজ এইভাবে গিয়ে সদাশিব সামনের গরুর গাড়ির তলায় লুকিয়ে পড়ল। ঠিক এই সময় শুনতে পেল চৌকিদারেরা ফিরে আসছে। সদাশিব গরুর গাড়ির তলায় মাটির সঙ্গে মিশে নিঃসারে বসে রইল। চৌকিদারেরা সামনাসামনি হয়ে আবার কথা কইল। সদাশিব তাদের পা থেকে কোমর পর্যন্ত দেখতে পাচ্ছে। তারা এত কাছে এসে দাঁড়িয়েছে যে সে হাত বাড়িয়ে তাদের ছুঁতে পারে। একজন বলল, মিয়া, এ সময় এক পেয়ালা সিরাজি হলে কেমন হতো? মিয়া বলল, সিরাজি মাথায় থাক, একবার টাড়ি পেলে বর্তে যেতাম আগা। আগা গলার মধ্যে হাসল, তারপর দুজনে আবার ফিরে চলল। তাদের পায়ের আওয়াজ যখন দূরে চলে গেল তখন সদাশিব গরুর গাড়ির তলা থেকে যেখানে কানাতওয়ালা বারুদের পিপে আছে সেইখানে ঢুকে পড়ল। কানাতের কোণ তুলে তার তলায় লুকিয়ে রইল। এখানে বেশ নিরাপদ, বাইরে থেকে দেখতে পাবার ভয় নেই। এতক্ষণে সদাশিব ঠিক জায়গায় এসে পৌঁছেছে। এবার আসল কাজ। কানাতের তলায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মিশমিশে অন্ধকার। সদাশিব হাতড়ে হাতড়ে দেখতে লাগল। তার হাতে ঠেকল একটা পিপের গা।
পিপের ওপর তক্তা ঢাকা, তার ওপর কানাত। সদাশিব তক্তার তলায় হাত ঢুকিয়ে দিল। বালির মতো গুঁড়ো পিপেতে ভরা রয়েছে। শিবাজি মহারাজ শিখিয়ে দিয়েছিলেন, সদাশিবের বুঝতে বাকি রইল না যে এ বারুদি বটে। তার বুক নেচে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে বুকে স্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। একটা ভয়ঙ্কর আওয়াজ, ঢং 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 ঢং। নিঃশব্দ রাত্রির মাঝখানে এই আওয়াজ যেন আকাশ ফাটিয়ে বেরিয়ে এলো। কিছুই নয়, ছাউনিতে রাত দুপুরের ঘণ্টা বাজছে। কিন্তু সদাশিব প্রস্তুত ছিল না, তাই একেবারে কাঠ হয়ে গিয়েছিল। ঘণ্টা থেমে যাওয়ার পরও সে খানিকক্ষণ আড়ষ্ট হয়ে বসে রইল। তারপর শুনতে পেল ছাউনির চৌকিদারেরা হাঁক দিতে দিতে চলে গেল, হুঁশিয়ার হুঁশিয়ার। সদাশিব চাপা নিঃশ্বাস ফেলল। এইবার কোমর থেকে নারকেল ছোবড়ার দড়ি খুলে তার একটা মুখ সে পিপের বারুদের মধ্যে গুজে দিল। দড়ির অন্য মুখটা মাটিতে রেখে কাঁধ থেকে চকমকে পাথরের নুড়ি বের করল। পাচন বাড়ির মুঠ লোহা বাঁধানো। সদাশিব অতি সন্তর্পণে লোহা দিয়ে চকমকে ঠুকতে লাগলো। ঠুক ঠুক ঠুক। খুব আস্তে ঠুকতে হবে, কানাতের বাইরে আওয়াজ না যায়। চৌকিদারেরা যদি আওয়াজ শুনতে পায় তাহলেই সর্বনাশ। ঠুক ঠুক ঠুক। আগুনের ছোট ছোট ফুলকি বেরিয়ে ছোবড়ার দড়ির মুখে পড়তে লাগলো। ক্রমে দড়ির মুখে আগুন ধরল। একটুখানি আগুন, প্রায় চোখে দেখা যায় না, কিন্তু একবার যখন ধরেছে তখন আর নিভবে না। দড়ি পুড়তে পুড়তে আগুন বারুদের পিপের মধ্যে গিয়ে ঢুকবে। তখন বাইরে চৌকিদার দুজন নিশ্চিন্ত মনে টহল দিচ্ছে। তারা জানে না তাদের হাতের কাছে কি ভয়ঙ্কর আগুন জ্বলছে। তারপর সুযোগ বুঝে সদাশিব কানাতের তলা থেকে বেরিয়ে এলো। ছায়ার মতো ছাউনি পেরিয়ে ঝোপঝাড়ের ভিতর দিয়ে দুর্গের দিকে ছুটল। কেউ কিচ্ছু জানতে পারল না। দুর্গের দরজায় সদাশিব পাচন বাড়ির ঠোকা দিল। স্বয়ং শিবাজি দরজা খুলে দিলেন। তার পিছনে দুর্গের সমস্ত লোক কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। শিবাজি জিজ্ঞাসা করলেন, কাজ হয়েছে? সদাশিব বলল, হয়েছে। শিবাজি দুহাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুর্গের ছাদে আলসের ধারে সবাই দাঁড়িয়ে আছে। অন্ধকার ভেদ করে তাদের দৃষ্টি দূরে ওই ছাউনির ওপর গিয়ে পড়েছে। ছাউনি ভালো দেখা যাচ্ছে না, কেবল তারার আলোয় সাদা তাঁবুর আভা, আর তাদের ঘিরে জোনাকির মতো মশালের আলো পাক খাচ্ছে। শিবাজি মাঝখানে দাঁড়িয়েছেন। তার এক পাশে সদাশিব, অন্য পাশে তানাজি আর জেসাজি। কারোর মুখে কথা নেই, সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করছেন। নির্দয় শত্রুর হাত থেকে উদ্ধারের একমাত্র উপায় নারকেল ছোবড়ার দড়ির মুখে এতটুকু আগুন। সময় যেন আর কাটে না। একটি মুহূর্ত কাটছে আর সদাশিব ভাবছে, কি হলো, এখনো কিছু হচ্ছে না কেন? 3 হাত দড়ি জ্বলতে এতক্ষণ সময় লাগে, তবে কি আগুন নিভে গেছে? ক্রমে পূবের আকাশে একটুখানি আলোর ছোঁয়া লাগলো। দক্ষিণ দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো। রাত্রি শেষ হয়ে আসছে। হঠাৎ ছাউনির মাটি বিদীর্ণ করে আগুনের একটা উচ্ছ্বাস আকাশে ছড়িয়ে পড়ল। তার তীব্র আলোতে চোখ ঝলসে যায়। তারপর এলো আওয়াজ, কি ভীষণ আওয়াজ! 1 লক্ষ রাক্ষস যেন একসঙ্গে গর্জন করে উঠল। একটা দমকা হাওয়া আগুনের হলকার মতো দুর্গের ওপর দিয়ে বয়ে গেল। আবার অন্ধকার। হর হর মহাদেব! দুর্গের ছাদে তানাজি টপ করে সদাশিবকে কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন। শিবাজি বললেন, জয় মা ভবানী, চলো এখনই দুর্গ থেকে বেরোতে হবে। ভোরের আলো ফুটতে না ফুটতে শিবাজি তাঁর 250 সৈন্য নিয়ে বেরোলেন। যেখানে ছাউনি ছিল সেখানে ছাউনির চিহ্নও নেই। প্রায় 500 সিপাহীর মৃতদেহ পড়ে রয়েছে। জ্যান্ত মানুষ একটাও নেই, সব পালিয়েছে। ঝলসানো মাটির উপর কেবল তালগাছের গুঁড়ির মতো কামানগুলো পড়ে আছে। গরুর গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবু ছাউনিতে এবং তার আশেপাশের জায়গায় অনেক জিনিস পাওয়া গেল। টাকা, মোহর, হাঁড়িকুড়ি, বল্লম, তলোয়ার, আরও কত ধাতু নির্মিত জিনিস। শিবাজি সৈন্যরা যে যা পেল দখল করল। শিবাজি কামানগুলোকে দখল করলেন।
কামান দুর্গে তুলে নিয়ে যাওয়া হলো। একটা কামান তুলে নিয়ে যেতে 30 জন করে লোক লাগলো। অনেক কামানের গোলাও চারিদিকে পড়েছিল, সেগুলোকেও আনা হলো। শিবাজি বললেন, এই কামান দিয়ে আমি তোরনা দুর্গ রক্ষা করব, যত ইচ্ছা শত্রু আসুক, আর ভয় করি না। সদাশিব বলল, কিন্তু বারুদ? শিবাজি বললেন, বারুদ তৈরি করতে জানে এমন আতশ কারিগর পুনায় আছে, তাদের নিয়ে আসব। বারুদ তৈরি করা শক্ত নয়, কামান ঢালাই করাই শক্ত। এখন কামান পেয়েছি, আর কারোর সাধ্য নেই তোরনা দুর্গ কেড়ে নেয়। বিকেলবেলা সবাই দুর্গে ফিরে এলেন। সবাই আনন্দে আত্মহারা, সবাই সদাশিবকে কাঁধে তুলে নাচতে চায়, কিন্তু সদাশিব পালিয়ে বেড়াচ্ছে, কাঁধে উঠে নাচা তার অভ্যেস নেই। সন্ধ্যার সময় জিজেবাই তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, কি খাবি বল? সদাশিব বলল, দুধির হালুয়া। সদাশিব আগে কখনো দুধির হালুয়া অর্থাৎ লাউয়ের হালুয়া খায়নি।